পিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, এই গত এক সপ্তাহে শেয়ার বাজার মোটামুটি একটা কয়েকশো পয়েন্টের রিকভারি হয়েছে। একদিকে সুদের হার বাড়ছে, একদিকে যে ধনী বিনিয়োগকারীদের মূলধনী মুনাফার উপর কর আরোপের একটা আশঙ্কা, আবার অন্যদিকে ব্লুচিপ শেয়ারগুলোর দাম এত লুক্রেটিভ লেভেলে নেমেছে যে এটাও ইগনোর করতে পারছেন না অনেক বিনিয়োগকারী। সব কিছু মিলিয়ে আসলে একটা কনফিউজিং সিচুয়েশন, যেটা অলওয়েজ থাকে। তো আজকে আমরা বাজার নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে এসছেন ক্যাল সিকিউরিটিজের সিইও রাজেশ সাহা। তার কাছ থেকে আমরা শুনবো এখন আসলে বিনিয়োগ পরিস্থিতি কি, তারা কি ভাবছেন। রাজিদা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই যে এই রিকভারিটাকে আপনি কিভাবে দেখেন? খুবই শর্ট, যতটুকু মানে জাস্ট দরপতন থেমেছে আমরা বলতে পারি আর কি। দেখেন, টোটাল ওভারঅল মার্কেটের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এটা খুবই এক্সপেক্টেড একটা রিটার্ন ব্যাক ছিল। কারণ যে জায়গায় মার্কেটটা চলে গেছিল সেই জায়গা থেকে আসলে আমি এটা বলছি না যে এটা থেকে কোনো বটম লেভেল নেই। যে কোনো মার্কেটের বটম লেভেল এবং টপ লেভেল কিন্তু আমরা আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে ঠিক করি, কিন্তু এটা হওয়া উচিত মার্কেট ড্রিভেন। সেই জায়গা থেকে আমরা বলবো যে যখন এই শেয়ারের প্রাইসগুলা যেই ড্রপ ডাউন করে যেই জায়গায় চলে এসেছিল, কেউ না কেউ এই জায়গা থেকে অপরচুনিটিটা টেক করবেই। কারণ ওয়ালটন স্টক 440 অ্যারাউন্ড নেমে গেছিল আপনার। হ্যাঁ, নাও এটা 650 টাকার উপরে, 650। কারণ এটার আগে ওরা যে ইপিএস দেখিয়েছে, ওদের রিকভারি প্ল্যান করছে, প্লাস হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে ওদের কিছু কিছু ওদের মার্কেটের যে পণ্যগুলো সেগুলোর ভালো ফিডব্যাক পাচ্ছে, তাদের সেলস গ্রোথ হচ্ছে। আমরা আগে এই বছরে এবং আগের বছরে দেখেছি যে আমাদের দেশের এনভায়রনমেন্ট যখন অনেক বেশি হট ছিল তখন তারা একটা গুড সেলস পেয়েছে ওদের এসি থেকে, তারপর বিশ্বকাপ গেছে, ওদের টিভি, রেফ্রিজারেটর, এখান থেকে একটা গুড সেলস ভলিউম পেয়েছে। তো এই জায়গাগুলোতে এটা পজিটিভ একটা ওদের জন্য নোট। তো এই জিনিসগুলো যখন ওদের অ্যাডেড হবে ওদের ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিটে, তখন কিন্তু ওদের ব্যালেন্স শিট একটা লুক্রিকেটিভ একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করবে ইনভেস্টরদের দিকে, এইচএনআই ইনভেস্টরদের দিকে। আর যারা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারাও কিন্তু লক্ষ্য করছে যে এই প্রাইসগুলো কোন প্রাইসে তারা এই শেয়ারগুলো পিক করলে মোর সেফার। আমি মনে করি যে ইনস্টিটিউশনাল এবং এইচএনআই ইনভেস্টররা যে জায়গাগুলো থেকে এই শেয়ারগুলোকে পিক করার কথা চিন্তা করছিল তার থেকেও লোয়ার প্রাইসে তারা এই শেয়ারগুলো পিক করার সুযোগ পেয়েছে। এরকম তো আরো শেয়ার আছে ডেফিনেটলি। এই মার্কেটে আসলে আমাদের এই মার্কেটটা কি, মার্কেটটা একটা হোল একটা মিস্ট্রি। সবসময় দেখবেন আপনি যদি চিন্তা করেন যে বিফোর 1 ইয়ার এবং আফটার 1 ইয়ার আপনি হয়তো আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি অনেক স্টকের প্রাইস দেখে আফসোস করে বলবেন যে এই স্টকের প্রাইসটা এত প্রাইসে দেখেছি, এখন এই স্টকের প্রাইসটা এই 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 লেভেলে কিনে রাখলেই পারতাম। হ্যাঁ, কি আপনার কাছে হয়তো ইনভেস্টমেন্ট করার মতো কিছু বিনিয়োগ ছিল, কিছু টাকা আপনার কাছে ছিল সেভিংস, সেটা হয়তো আপনি সেফ হ্যান্ডে কোথাও ইনভেস্টমেন্ট করেছেন, 12% ইন্টারেস্ট রেটে করেছেন। কিন্তু এখন আপনি দেখছেন যে ওটা যদি আপনি একটা মোটামুটি আপনার নলেজে যেটুকুই আছে এবং আপনি মার্কেট ইনফরমেশনগুলো নিয়ে যদি এই কোনো একটা স্টকে ইনভেস্টমেন্ট করতেন, এটা হয়তো আপনার 2-3 টাইমস আপনাকে ইনভেস্টমেন্টের রিটার্ন দিত। এই অপরচুনিটিগুলাই কিন্তু একটা ইনভেস্টরের হোল লাইফের যে ইনভেস্টমেন্ট যে তার পলিসি সেটাকে চেঞ্জ করে দেয় এবং ইনভেস্টমেন্টটাকে অনেক পারফরমেন্স সেটাকে অনেক হায়ার করে ফেলে। কারণ এই মার্কেটে আসলে যে আপনি সবসময় প্রফিটেবল কন্ডিশনে থাকবেন এরকম না, কিন্তু ওই একটা নির্দিষ্ট অপরচুনিটি আপনার পুরো পারফরমেন্সটাকে অনেক মানে একদম ফুল চেঞ্জ নিয়ে আসবে আপনার। এভাবেই কিন্তু আমাদের মার্কেটে এখন আমরা
যাদেরকে HNI ইনভেস্টর হিসেবে কাউন্ট করি, এদের অনেকের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, দেখবেন তারা অনেক কম টাকা থেকে অনেক বড় এই অবস্থানে এসছে। তার পিছনে কারণ হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা নির্দিষ্ট অপরচুনিটিকে তারা ক্যাপিটালাইজ করতে পেরেছে। আর আমরা যে লাস্ট 1 উইক যদি বলি যে কোন শ্রেণীর ইনভেস্টররা আসলে শেয়ার কেনায় বেশি এঙ্গেজ ছিলেন? আমাদের এটা হচ্ছে জুন এন্ড, আমরা জানি হাফ ইয়ারলি এন্ড, এই জায়গাগুলোতে আমরা আগের মানে আমাদের ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে যারা ইনস্টিটিউশন এবং HNI এখান থেকে কিছু প্রফিট নেওয়ার, বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টরা চায় যে এই জায়গা থেকে তাদের কিছু প্রফিট বুক করতে, যাতে তারা হাফ ইয়ারলি রিপোর্টে কিছু ক্যাপিটাল গেইন শো করতে পারে, তাদের EPS ভালো শো করতে পারে, লসটা কম শো করা, যাতে প্রভিশন কম করার জন্য যেটা আমাদের গাইডলাইন আছে যে প্রভিশন করার জন্য সেটাকে যতটুকু মিনিমাইজ করা যায়। এই জায়গাগুলোতে ওদের মুভমেন্ট খুব বেশি থাকে এই সময়গুলোতে, কারণ দে হ্যাভ সাম ক্যালকুলেশন। তারা হয়তো বছরের শুরুতে যে ক্যালকুলেশন করে বসে থাকে যে এই সময়ে ওদের কি পারফরমেন্স হওয়া উচিত, কি ধরনের EPS ওরা আসলে এক্সপেক্টেড, সেই জায়গাগুলোতে হয়তো বা মার্কেটের ওভারঅল সিচুয়েশনের কারণে কিছু চেঞ্জ আসে। এই চেঞ্জের সময় তখন তাদেরকে এই ব্যাপারটার সাথে কোপ আপ করতে হয় এবং তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে দেখতে হয় যে কতটুকু তারা অ্যাডেড করতে পারে। সো এই জায়গাগুলোতে তাদের এই সময়টা তাদের মুভমেন্ট অনেক বেশি থাকে, তাদের ক্যালকুলেশন করে তারা নতুন ইনভেস্টমেন্ট কিছু করে, অথবা তাদের পুরনো স্টকগুলোকে অ্যাভারেজ করে, আপনি যেটা বললেন যে ওদের যে ওভারঅল ওদেরকে লস কতটুকু মিনিমাইজ করে দেখানো যায় সেটাকে দেখানোর চেষ্টা করে, অথবা কিছু ক্যাপিটাল গেইন যদি ওরা বোঝে যে এই মুহূর্তে ওরা যদি আরও কিছু অ্যাভারেজ করে তাহলে কিছু ক্যাপিটাল গেইন নেওয়ার সুযোগ থাকছে, এই জায়গাগুলোতে আসলে ওরা অনেক বেশি কাজ করে। এখন আপনারা তো গত বছর আপনারা চমৎকার কিছু ম্যাক্রো ইকোনমিক সেক্টরাল রিপোর্ট ফোরকাস্ট রিপোর্ট করেছিলেন, অ্যান্ড মোরলেস আপনার যে সেগুলো বিশেষ করে আপনার যে ম্যাক্রো রিপোর্টগুলো সবই কারেক্ট হয়েছে। এই বছর এখন ট্রেজারি রেট যে জায়গায় গেছে 12+ সব, এখন এরকম পরিস্থিতিতে আসলে ইকুইটিতে ফান্ড ফ্লো বছরের বাকি 6 মাস কেমন থাকবে আপনি এক্সপেক্ট করছেন? দেখেন, আমাদেরকে এই মুহূর্তে আমরা আমাদের কিছু রিপোর্ট আমরা নেক্সট 10 তারিখে কিছু আমাদের ভিউ শেয়ার করব, আমরা আশা করছি একটা প্রোগ্রাম করে শেয়ার করব। সো এই মুহূর্তে আমি খুব বেশি ওপেনলি আপনাদের ব্যাপারটা শেয়ার করতে পারছি না, কিন্তু কিছু কিছু ব্যাপার আপনাকে আমি শেয়ার করছি। যেরকম ধরেন যে আমরা ওভারঅল মার্কেটের যে সিচুয়েশন দেখছি মানি মার্কেটের, এবং আমরা দেখছি যে ব্যাংকের ইন্টারেস্টগুলো আস্তে আস্তে আপওয়ার্ড ট্রেন্ডের দিকে, এবং ট্রেজারির যে ইন্টারেস্ট রেট আছে সেটাও এখন পর্যন্ত আপওয়ার্ড ট্রেন্ডে। এই সাইকেলটা সবাই এক্সপেক্ট করছিল যে জুন জুলাইয়ের দিকে এসে কিন্তু রিভার্স বা অ্যাটলিস্ট থামবে। এখন যেমন ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন যে আসলে ইনফ্লেশন নিয়ে সুখবরটা হয়তো ডিসেম্বরের দিকে পাওয়া যাবে, দ্যাট মিনস তিনি আরো 6 মাস পিছিয়ে দিলেন সাইকেলটা। হ্যাঁ, এটা হচ্ছে কি ওভারঅল মানি মার্কেটের উপর যদি আমরা একটা ওভারভিউ দেই, তাহলে আমরা ওই জায়গাগুলোতে কি দেখতে পারবো যে এখন পর্যন্ত ব্যাংকগুলো আর স্ট্রাগলিং টু কালেক্ট মানি, বাট এই জায়গাগুলোতেও কিন্তু কিছু অপরচুনিটি আছে। আমরা আগের বছর যেটা দেখেছি যে ব্র্যাক ব্যাংক এই বছরের পারফরমেন্সে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে, ডাচ বাংলা ব্যাংক, এবং আমরা জানি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যেটা মার্কেটে লিস্টেড না, কিন্তু তারা হিস্টোরিক্যাল প্রফিট করেছে। তার মানে এই জায়গাগুলোতে সবাই যদি তাদের কনসেন্ট্রেশন দেয় তাহলে এই জায়গাগুলোতে অনেক বেশি প্রফিটেবল হওয়া সম্ভব। এবং আমরা যে ব্যাংকের এই মুহূর্তে অনেক রকম রিউমার শুনছি ব্যাংক সম্পর্কে, যে ব্যাংকে টাকা নেই অথবা তাদের এই ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। আমরা আবার কিছু ব্যাংক যেগুলো আপনার যে গভর্নেন্স খারাপ, যেগুলো তারা লিকুইডিটি সাফার করছে, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এগুলো তো হচ্ছে।
আবার ভালো ব্যাংক উল্টো আপনার দেখা যাচ্ছে ডিপোজিট আরো বেশি করছে, কারণ হচ্ছে গিয়ে কারণ ওই খারাপ ব্যাংকগুলার মানে তাদের খারাপ পারফরমেন্সের কারণে যাদের গুড গভর্নেন্স আছে তারা এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছে। সো এই যে অপরচুনিটি, যে আমরা কিন্তু ক্লিয়ারলি কিছু ভিজিবল জিনিস দেখতে পাচ্ছি যে কারা স্ট্রাগল করছে এবং কাদের গভর্নেন্স বেটারের কারণে তারা পারফরমেন্সটাকে আপওয়ার্ড ট্রেন্ডে নিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোই কিন্তু আমরা সবসময় ফোকাস করার চেষ্টা করি মার্কেটে, যে মার্কেটে অপরচুনিটিটা কোথায়। অপরচুনিটি কিন্তু আপনাকে হোল ওভার দ্য মার্কেট আপনাকে দিয়ে দিবে না, যে অপরচুনিটি যদি সব মার্কেটের সব স্টক আপনাকে ওপেন করে দেয় যে এই সব স্টকই আপনাকে উপরে আপওয়ার্ড ট্রেন্ডে যাবে, অথবা আপনাকে এখানে বুঝতে হবে বিহাইন্ড দ্য স্টোরিটা কি, তাদের কোন বিহাইন্ড দ্য স্টোরি তাদের ফিউচার সাকসেসের কারণ হবে। এই জায়গাগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, এবং তাহলে আমি মনে করি এটার যে সেফ ইনভেস্টমেন্ট, আমরা সবসময়ই আমরা যেটা বলার চেষ্টা করি যে ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্ট হচ্ছে একটা রিস্কি জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ক্লিয়ারলি এগুলো ভিজিবল যে এই ব্যাংকগুলোর পারফরমেন্স আপওয়ার্ড ট্রেন্ডে যাবেই, কারণ তাদের গুড গভর্নেন্সের কারণে এবং একই সময়ে অন্যদের ব্যাড গভর্নেন্সের কারণে। রাইট, দ্যাট মিন্স যে সুযোগটা আসলে আরো কি বল শর্ট লিস্টেড হয়ে যাচ্ছে। ডেফিনেটলি গট ইট। এখন এই বছরে আপনারা বিভিন্ন সেক্টরাল অ্যানালিসিস করেন, আপনারা টেক্সটাইল নিয়ে একটা ভালো রিপোর্ট করেছিলেন, বাট আনফর্চুনেটলি নিদার যে টেক্সটাইল সেক্টর বা তাদের স্টক পারফরমেন্স সব কোনোটাই সেভাবে ফলো করেনি আর কি। বাট এখন কতটা লুক্রেটিভ টেক্সটাইল? আমি মনে করি টেক্সটাইল সেক্টর বাংলাদেশে সবসময় লুক্রেটিভ। আমরা আগের বেলা আমাদের যে রিসার্চ রিপোর্টটা ছিল সেখানে আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে 2023-2024 এই সময়গুলোতে কিছু স্ট্রাগল করতে হবে, এবং এই স্ট্রাগলিং পিরিয়ডটা যখন ওরা ওভারকাম করতে পারবে তখন এটা একটা বড় মার্জিনাল সাকসেস নিয়ে আসবে। কারণ বাংলাদেশ আস্তে আস্তে দেখবেন আপনি এখন গ্রিন প্রজেক্টের দিকে যাচ্ছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওদের গাইডলাইন যেটা সেভাবে ফলো করে সেটাকে ফলো করছে, সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো আমি ওয়ে ফরওয়ার্ড যেটা আমি টেক্সটাইলের আরএমজি সেক্টরে দেখতে পাই, এখানে কিন্তু খুব ব্রিলিয়ান্ট কিছু মানুষজন এখানে আসলে এঙ্গেজড আছেন, এবং দে নো হাউ টু রিকভার ফ্রম দিস সিচুয়েশন। তারা কিন্তু তাদের কাজগুলো করছে। হ্যাঁ, বৈষয়িক কারণে হয়তো জিনিসটা একটু স্লো ডাউন হচ্ছে, কিন্তু ব্যাকহ্যান্ডে কিন্তু তারা তাদের যে রিপেয়ার করা দরকার, তাদেরকে যতটুকু ওভারঅল মার্কেটের সাথে কোপ আপ করা দরকার, এবং অন্যান্য যেসব কম্পোনেন্টগুলো আছে তাদেরকে অ্যাডজাস্ট করা দরকার, তারা কিন্তু ওই জিনিসগুলো করে যাচ্ছে। এবং এই খারাপ সময়ে ওই জিনিসগুলো করার ফলে হবে কি, যখন একটা ফ্লো আসবে, যারা এই কাজগুলো এই কম্পোনেন্টগুলোকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবে তারা কিন্তু অনেক বেশি সাকসেস পেয়ে যাবে সেই সময়টাতে। এবং আমি আশা করছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে এরকম আরএমজি সেক্টরের, আমি টেক্সটাইল সেক্টরের অ্যাটলিস্ট 10 to 15 কোম্পানিজের একদম ক্লিয়ারলি ভিজিবল তাদের পারফরমেন্সের কিছু অ্যাডেড জিনিস দেখতে পাচ্ছি, যে দে ক্যান ক্রিয়েট হিস্ট্রি ইন দ্য ফিউচার। ওকে, আর আদার সেক্টরস, বিভিন্ন সেক্টরের আউটলুক আপনার কাছে এখন সবচেয়ে স্টক মার্কেটের পার্সপেক্টিভ থেকে আর কি, যে কোন টপ 3 লুক্রেটিভ সেক্টর যদি বলেন? আমার কাছে টপ 3 লুক্রেটিভ সেক্টরের প্রথমটা আমার কাছে মনে হয় ব্যাংকিং সেক্টর। কারণ ব্যাংকিং সেক্টরে ওভারঅল যে প্রাইস যেই জায়গাটাতে এসছে, এই জায়গাতে আসলে যদি আমরা ইনভেস্টমেন্টে যাই, বড় ধরনের ইনভেস্টমেন্টে যাই, মিড অথবা লং টার্ম ইনভেস্টমেন্টে যাই, এখান থেকে আমি খুব বেশি হলে 5 to 10% ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, কিন্তু আপসাইড অনেক বেশি। এই জায়গাগুলোতে আপনি যদি ডিভিডেন্ড ইল্ড হিসাব করেন, যে আমরা কিন্তু গত 2 বছর ধরে অনেক বেশি শেকি ছিলাম যে আমাদের ব্যাংকিং সেক্টর একদম মানে হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু দেখেছি, হ্যাঁ আমরা কিছু বাজে সিচুয়েশন দেখেছি, কিছু বাজে মানে কিছু ব্যাংকের জন্য, কিন্তু
আবার যারা আমরা আগের আলোচনায় যেটা বলছে গুড গভর্নেন্স যারা নিয়ে ফলো করছে, তারা কিন্তু ডে বাই ডে অনেক বেশি উপরে উঠে যাচ্ছে। এবং সেইম আপনি যদি দেখেন যে আমরা যারা ব্যাড গভর্নেন্স ব্যাপারটা কথা বলছি, এগুলো কিন্তু স্ট্রাকচার্ড হচ্ছে। খারাপ সময়টা কিন্তু অলরেডি তারা পার করে ফেলেছে, অথবা খারাপ সময়টার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা যখন, খারাপ সিচুয়েশনটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু তারা উপরের দিকেই যাবে। সুতরাং খারাপ সময়ে যদি আপনি কোনো একটা টার্গেট ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইউ উইল গেট বেটার রিটার্ন দেন দ্য এক্সপেক্টেড গুড গভর্নেন্স ব্যাংক। কারণ একটা ব্যাংক অলরেডি ইন এ সাকসেস স্টোরিতে আছে, আর একটা ফেলিওর থেকে সাকসেস স্টোরিতে যাচ্ছে, ওটা কিন্তু আপনার জন্য একটা হিউজ অপরচুনিটি। সাকসেসফুল প্রুভেন সাকসেস যেটা, সেটা আবার প্রিমিয়ামে কিনতে হবে তার শেয়ার। হ্যাঁ, ডেফিনেটলি ওই জায়গাগুলোতে হয় কি, ওই জায়গাটাতে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টের পরিমাণটা একটু কম থাকে। কারণ যারা ওখানে ইনভেস্টমেন্টে যায়, তারা জানে যে এই অপরচুনিটিটা আসলে এটা একটা খুব বড় অপরচুনিটি না, বাট দে ক্যান সেভ দেয়ার মানি। বাট সবসময় বড় অপরচুনিটিতে আসে কিন্তু ফেলিওর থেকে সাকসেস স্টোরিতে যেসব লিস্টেড কোম্পানি যাবে, তাদের থেকেই কিন্তু আপনি বড় সাকসেস স্টোরি ক্রিয়েট করতে পারেন। দ্যাট মিনস যে যেগুলো আপনার রিস্কিয়ার প্রপোজিশন যেগুলো আর কি, যে এখন মনে হচ্ছে রিস্কি, বাট যদি সে ঘুরে দাঁড়ায়, যে টার্ন অ্যারাউন্ডের স্টোরি বলছেন আপনি। অবশ্যই। আচ্ছা, ব্যাংকিং, তারপরে আপনার সেকেন্ড মোস্ট লুক্রেটিভ? আমার কাছে এখন পর্যন্ত সেকেন্ড লুক্রেটিভ মনে হচ্ছে সিমেন্ট সেক্টরটা। কারণ আমরা গত আফটার দ্য ইলেকশন আমার মনে হয়েছে যে ওভারঅল গভর্নমেন্টের প্রজেক্টগুলো একটু স্লোয়ার ডাউন ছিল। আমরা এখন একটা মেগা প্রজেক্ট কি বলে যে স্লো ডাউন ফেজে যাচ্ছি, একটা ওয়েভ গেছে, নেক্সট ওয়েভ এখনো শুরু হয়নি, কিন্তু এই ওয়েভটাও কিন্তু আসবে। এই ওয়েভটা আসলে এখন পর্যন্ত যেই সিমেন্ট সেক্টরে যে কোম্পানিগুলো আছে, তারা যদি এই ব্যালেন্সটা তাদের করতে পারে, তাদের ওভারঅল তাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডজাস্টমেন্টগুলা অথবা তাদের সেলস প্ল্যান যদি এই মুহূর্তে একইভাবে এই মুহূর্তে এই জায়গাতেই রাখতে পারে, তাহলে কিন্তু যখন মেগা প্রজেক্টগুলো স্টার্ট হবে, জাস্ট থিঙ্ক ওয়ার দে উইল গো। তাদের জন্য স্কাই উইল বি দ্য লিমিট। কারণ এই মুহূর্তে তারা স্ট্রাগল করছে, দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ, তাদের সেলস হাতে নেই, কিন্তু এই জায়গাগুলোতে যখন একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে, তাদের হাতে প্রচুর সেলস অর্ডার চলে আসবে, গভর্নমেন্টের মেগা অনেক প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু এই সিনারিওটা টোটালি চেঞ্জ হয়ে যাবে তাদের জন্য। থার্ড আসলে এখানে মিসেলেনিয়াস সেক্টরই মানে বলা যায় যে এই জায়গাগুলোতে আসলে বিভিন্ন সেক্টর থেকে সিলেক্টিভ কিছু আসবে। যারা ধরেন কিছু সেক্টর আছে যারা ডলার বেস বিজনেস করে, যাদের ওভারঅল এক্সপোর্ট থেকে ইনকাম আসে, তো এই জায়গাগুলোতে তারা হয়তো কিছু বেটার ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে, কিছু ফুড থেকে আসতে পারে। ওভারঅল এই জায়গাগুলোতে অনেক কোম্পানি এখন দে আর নট ডুইং অ্যাট অল গুড। সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে তারা তাদের ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে। যে এই মুহূর্তে যারা যেই অবস্থায় আছে, দে আর স্ট্রাগলিং, রিয়েলি স্ট্রাগলিং, বাট তাদের নিজস্ব যে স্ট্র্যাটেজি আছে, তারা নিশ্চয়ই সেটাকে ঠিক করছে যে এই খারাপ মার্কেট থেকে ভালো মার্কেটে যখন তারা যাবে, তখন তাদের স্ট্র্যাটেজি কী হবে। আমার মনে হয় এই জায়গাগুলোতে যেসব কোম্পানিগুলো এই স্ট্র্যাটেজি বিল্ড আপ করে উপর দিকে উঠে আসতে পারবে, তাদের একটা অন্যরকম স্টক প্রাইস আমরা দেখতে পারবো। মোস্ট রেজিলিয়েন্ট কোম্পানি যেগুলো, সেগুলোর কথা বলছেন আপনি? জি জি। আচ্ছা, আপনি সুযোগ হাতছাড়া না করার কথা বলছিলেন, এবং এটাও একটা ভালো জিনিস যে একসাথে সব সুযোগ আসে না, একটা ভালো করে একটা খারাপ করে। ডেফিনেটলি এগুলো বিশ্লেষণের উপর নির্ভর করবে কে কতটা ভালো এগুলো
আইডেন্টিফাই করতে পারবে কে কতটা রিস্ক নিতে পারবে, এবং সময় মতো রিস্কটা নিতে হবে। আর এখন 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড এই রোববার দিন আপনার হাতে ঠিক 1 বছরের জন্য যদি দেওয়া হয়, আপনি সেটা কিভাবে ইউটিলাইজ করবেন? আমি একটা বড় অংশ আসলে মার্কেটের গুড গভর্নেন্সের যে ব্যাংকগুলো আছে তাতে ইনভেস্টমেন্ট করব, একদম হাতে গোনা 2-4টা। আমি একটা অংশ ইনভেস্টমেন্ট করব সিমেন্ট সেক্টরের 2-3 কোম্পানির উপর, এবং আমি যেটা শেষ দিকে বললাম যে মিসেলেনিয়াস কোম্পানির কিছু স্টকস আমরা অবজারভেশনে রেখেছি, যাদের আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে দে আর স্ট্রাগলিং, বাট যদি মার্কেটটা একটু সাপোর্টিভ হয়, অথবা আমাদের যেসব কম্পোনেন্টগুলো, যে বিদ্যুৎ, গ্যাস, এই যে জায়গাগুলোতে যদি একটু স্টেবল হয়, তাহলে দে উইল কাম ব্যাক শার্পলি। তার মানে আপনি ইকুইটিতেই থাকছেন? আমি স্টিল মনে করি যে আমাদের যে ট্রেজারি এবং অন্য যেসব জায়গায় আমরা ফিক্সড ডিপোজিট, এগুলাতে যেগুলো ইনভেস্টমেন্ট, এগুলাতে অলরেডি একটা বড় অংশ ইনভেস্টেড হয়ে গেছে। আমি এই জায়গায় খুব আপসাইড স্টিল দেখতে পাচ্ছি। আমরা যেটা কথা বললাম যে ডিসেম্বর পর্যন্ত আমাদের ফাইন্যান্স মিনিস্টারও ওনার প্রেডিকশন দিয়েছেন যে ডিসেম্বর পর্যন্ত হয়তো এটা আপসাইড হতে পারে, তারপর ইনফ্লেশনটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। তো আপনি দেখেন যে 6 মাসের একটা আপসাইড আপনি দেখতে পাচ্ছেন, যেটা আসলে উনি বলছেন যে আপসাইডটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। উনি কিন্তু বলছেন না যে এটা একটা বুল রান হবে। যে বুল রানের ইন্টারেস্টটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যে 5-6% থেকে অলরেডি 12% পর্যন্ত একটা বুল রান আমরা দেখে ফেলেছি। এখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে শেষের দিকের কিছু অ্যাডজাস্টমেন্ট, কিছু আপওয়ার্ড ট্রেন্ড। এই জায়গা থেকে অপরচুনিটির থেকে এখন ইকুইটির অপরচুনিটি কিন্তু অনেক হাই, কারণ ইকুইটি এখানে অনেক নিচে নেমে এসছে এই জায়গা থেকে। এবং আমরা যে ট্রেজারি বিল, লং টার্ম ট্রেজারি গুলোতেও কিন্তু অনেক অপরচুনিটি খুঁজছে, লাইক আবার ওখানে ক্যাপিটাল গেইনের একটা পটেনশিয়াল আছে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে এই জায়গাগুলোতে অপরচুনিটিটা অলরেডি 6 মান্থ আগে থেকেই সবাই অ্যাড্রেস করে ফেলেছে, এবং দে অলরেডি ইনভেস্ট, যে কারণে আমরা ইকুইটি মার্কেটে একটা ডাউনফল দেখতে পেরেছি এবং ওই মার্কেটটাতে একটা আপ ট্রেন্ড দেখতে পেরেছি। দ্যাট মিন্স যে অনেকটা আপনার ডিসকাউন্টেড ইকুইটি মার্কেট, ডেফিনেটলি ডিসকাউন্টেড। আরেকটা হচ্ছে নেক্সট 5 ইয়ার্সের জন্য যদি আপনি এই যে 100 কোটি টাকার ফান্ড পান, সেটাকে আপনি ঠিক মেয়াদ অনুযায়ী কিভাবে অ্যালোকেট করবেন? দেখেন, 5 ইয়ার্সের জন্য আমি আমার একদম ট্রুলি যদি বলি, তাহলে আমি আমাদের যে মার্কেট কন্ডিশন, ইকুইটি মার্কেটে আসলে 5 ইয়ার্সের এখন পর্যন্ত প্রেডিক্ট করে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া, আমি মনে করি এখনো বাংলাদেশের মার্কেট সেই রকম স্ট্যান্ডার্ডাইজ পজিশনে নেই। দ্যাটস আনফরচুনেট। এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক কাজ করতে হবে, এবং আমি খুবই আশাবাদী যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি যেভাবে বন্ড মার্কেটের ব্যাপারে কাজ করছে না, এইগুলোর ইনক্লুশনের ব্যাপারে, এবং তারা যে এটা কমোডিটি মার্কেট সিএসসি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে, এই জায়গাগুলো যখন মার্কেটে এস্টাবলিশ হয়ে যাবে তখন আমাদের জন্য অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে। এখনকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রিগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে উই ডোন্ট হ্যাভ এনি আদার ইনস্ট্রুমেন্ট আদার দ্যান ইকুইটি। আমাকে ট্রেজারি কিছু আপনার তাও মেইনলি যে আপনার যে খুবই মানে ইনসিগনিফিকেন্ট পাবলিক মার্কেট ট্রেজারি ইজ স্টিল সাবজেক্ট। তো ওই জায়গাগুলোতে তো আপনি ওটাকে আসলে কাউন্টের ভিতরে নিয়ে আসতে পারেন না। এই জায়গাগুলো যখন ক্রিয়েট হবে তখন কিন্তু আপনি একটা অন্যরকম স্টক মার্কেট দেখতে পারবেন, এবং আপনি তখন আমি শিওর যে তখন আরও বেশি মেরিটোরিয়াস স্টুডেন্টসরা যারা টপ ফাইন্যান্সিয়াল বিজনেস স্কুলে পড়ছে তারা আরও বেশি অ্যাট্রাক্ট হবে
আমাদের ক্যাপিটাল অলরেডি মার্কেটে হয়েছে, অনেক হয়েছিল, আবার আবার অনেকে একটা আমি stage- ব্যক্তিগতভাবে চিনি অন্তত 1 ডজন মানুষকে যারা দেশের বাইরে চলে গেছেন, এখানকার মার্কেট পারফরমেন্স অপরচুনিটি কম এই জন্য। হ্যাঁ, ডেফিনেটলি ওই জায়গাগুলোতে আমার মনে হয় আবার যখন এই ইনক্লুশনটা হবে, যখন তারা দেখবে যে এটা অনেক বেশি আস্তে আস্তে একটা স্ট্রাকচার মার্কেটের দিকে যাচ্ছে, তখন কিন্তু তারা ওই অপরচুনিটিটা টেক করবে। তারা তখন বুঝতে পারবে যে বাইরে যাওয়ার চেয়ে অথবা অন্য দেশে তাদের নলেজ পুট করার চেয়ে আমাদের বাংলাদেশে যদি ওরা ওই নলেজ লেভেলটাকে কাজে লাগায়, তাহলে এটা তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি রিটার্ন আসবে। আমি খুবই আশাবাদী যে এই ধরনের সিচুয়েশনের আমরা অলমোস্ট হয়তো 2-3 ইয়ার্স বিহাইন্ডে আছি, কিন্তু এই সময়টাতেই যারা এই অপরচুনিটিগুলোতে ঢুকবে, দে উইল বি মোর সাকসেসফুল ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। 3 বছরের জন্য যদি পোর্টফোলিওটা বিল্ড করেন? 3 বছরের জন্য আমি 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 একদমই আশাবাদী যে এই 3 বছরের জন্য যদি আমাকে পোর্টফোলিও বিল্ড আপ করতে হয়, তাহলে আমি মোস্ট অফ দ্য আমার পোর্টফোলিওতে ইনভেস্টমেন্টের জন্য ইকুইটিতে ইনভেস্টমেন্ট করব। আমি একটা বড় অংশ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে ইনভেস্টমেন্ট করব, যেটা আমি আগেরবার বলিনি। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা যে এই পর্যায়ে এখন আছে, মার্কেট প্রাইস অথবা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনে, এখান থেকে হয়তো 2 থেকে 4-5টা কোম্পানি হয়তো আরো খারাপ পরিস্থিতিতে যেতে পারে, বাট ওভারঅল যদি আমি দেখি তাহলে already they are in deep trouble. Deep trouble. And this is the worst. হ্যাঁ, this is the worst condition. এর থেকে worst condition আসলে হওয়ার মতো সিচুয়েশনই মানে ধারণা করারও যায় না। তারা কিন্তু they will definitely plan to recover from here. এবং তারা যখন এই রিকভারি প্ল্যান করে চলে আসবে, তখন কিন্তু that will create history. Okay. In terms of stock return. আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজেশ দা। আর কিছু যদি বলার থাকে? না, আমি এতটুকুই বলতে চাই যে আমরা আসলে একটা সুন্দর এবং স্ট্রাকচারড স্টক মার্কেটের প্রত্যাশায় আছি, এবং আমি মনে করি এই স্ট্রাকচারড এবং একটা গতিশীল স্টক মার্কেট, যেখানে আসলে আমরা আপওয়ার্ড ট্রেন্ডের আমাদের মার্কেট যখন আপওয়ার্ড ট্রেন্ডে থাকবে অথবা আপওয়ার্ড একটা সূচকে থাকবে, তখন আমরা ফিয়ারফুল কন্ডিশনে থাকবো না। আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা যখন আপওয়ার্ড মার্কেটে যাই, তখন সবসময় আমরা চিন্তা করি এটা একটা বাবল ক্রিয়েট করছে এবং এনি টাইম দ্যাট উইল ব্রাস্ট। আমরা এই জায়গা থেকে আমাদেরকে, আগেরবার একটা হয়েছিল তাই 2010 সালেরটা, ইট ওয়াজ এ বাবল, নো ডাউট। হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে কিভাবে আমরা আপওয়ার্ড মার্কেটকে বিট করে ওটাকে আরো আপওয়ার্ডে নিয়ে যেতে পারি। এই জন্য লাগবে আপনার আরো ভালো ভালো কোম্পানি আনতে হবে এবং তাদের আর্নিংসও বাড়তে হবে। আর্নিংস বাড়বে, পি রেশিও আপনার টলারেবল লেভেলে থাকবে, অ্যাটলিস্ট ফর যা আপনাদের ট্র্যাডিশনাল কোম্পানিগুলোর জন্য। 10 সালের বাজারে এরকম হয়েছিল যে একটা মিউচুয়াল ফান্ড 10 টাকা ফেস ভ্যালু, আপনার ট্রেড শুরু হয়েছে 60 টাকায় 70 টাকায়, যতটুকু মনে পড়ে আমার। এগুলো ছিল ইনসেন। এখন আপনি যে টেক স্টকের কথা বলতে পারেন যে যেটা আপনার লাইক তাদের পি যদি আমি 20 ধরে বসে থাকি, দ্যাট ইজ অ্যাবসার্ড। হ্যাঁ, বা আপনার যখন একটা সিমেন্ট কোম্পানি যদি আমি 600 পিতে আপনার ম্যাচিউর লেভেলে ট্রেড করি, দ্যাট শুড নট বি ওয়াইজ। ইয়া, অসংখ্য ধন্যবাদ রাজীব দা। থ্যাংক ইউ। তিনি বলছিলেন দর্শক যে সুযোগ আসলে সব সময় আসে না, এবং যারা শেয়ার বাজার থেকে আসলে ফরচুন গড়েছেন তাদের জীবনে আসলে এরকম গল্প থাকে যে একটা হয়তো খুবই বিরল একটা সুযোগ, 2টা সুযোগ তারা কাজে লাগিয়েছেন। আর সব কিছু একসাথে ভালো চলে না, একসাথে খারাপও চলে না, বরঞ্চ এটা যারা সুযোগ আপনার আইডেন্টিফাই করতে পারেন অপরচুনিটিগুলো, তাদের জন্য এটা আরো ভালো। আর তিনি বলছিলেন যে ব্যাংকিং স্টক খুবই আন্ডারভ্যালুড, হেভিলি ডিসকাউন্টেড। এনবিএফআই যেগুলো টপ টিয়ার, অবশ্যই তিনি প্রত্যেকটা সেক্টর থেকে যা পিক করবেন সেখানকার ম্যানেজমেন্টের
এফিসিয়েন্সি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার যে স্ট্র্যাটেজিক সক্ষমতা সেগুলো, তাছাড়া এগুলো তিনি দেখবেন, গভর্নেন্স দেখবেন এই বিষয়গুলো। আর আপনার দেশের যে সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, এটা হয়তো আরও কিছুটা ডিসেম্বর পর্যন্ত অর্থমন্ত্রীর সাথে তাল মিলিয়ে তিনি এক্সপেক্ট করছেন যে হয়তো ডিসেম্বর পর্যন্ত একটু টাইট যাবে। বাট যারা স্টক পিক করেন তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছেন। 2 বছর 3 বছর 5 বছরের কথা যারা ভাবেন তারা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছেন, এটাই তার প্রত্যাশা। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।